বৈঠকের পর বৈঠক, আক্রমণ প্রতি আক্রমণ এবং অনেক চিন্তা ভাবনার পর শেষ পর্যন্ত ইরান সংকট ইস্যুতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির মূল বিষয়গুলো কিছুদিন গোপন থাকলেও এখন তা প্রকাশিত হয়ে গেছে। আর এই চুক্তির পর মানুষের মনে একটাই প্রশ্ন, কে বেশি লাভবান হলো আর প্রকৃতপক্ষে কে বেশি চাপে পড়ে এই চুক্তিতে সই করলো। তো এই সবগুলো বিষয় জানবো আজকের এই ভিডিওতে। মূলত 17 জুন 2026 ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে নৈশভোজের মাঝখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করেন। সাথে সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তিতে সই করেন। চুক্তির নাম ইসলামাবাদ মেমোরেন্ডাম। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এটাই প্রথম কোনো মার্কিন এবং ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি। তাই কেউ এইটাকে বলতেছেন এটা শতাব্দীর সেরা চুক্তি। কিন্তু মধ্যপ্রাচ্যের রক্তপাত বন্ধের প্রশ্নে করা এই চুক্তির মাত্র 2 দিনের মধ্যেই লেবাননের নতুন করে রক্তপাত শুরু হয়েছে। চুক্তির বাস্তবায়নের পথ সংক্রান্ত সুইজারল্যান্ডে পরবর্তী আলোচনাটাও আপাতত স্থগিত হয়ে গেছে। তাই প্রশ্ন উঠছে, চুক্তি সই হলেও তা বাস্তবায়ন কি আদৌ হবে? তাহলে এই চুক্তি আসলে কতটা শক্তিশালী আর কতটা ভঙ্গুর, সেটাও আজকের এই আলোচনায় বোঝার চেষ্টা করব। তো চলেন শুরু করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখেন, এই যে একটা লম্বা সময় ধরে মধ্যপ্রাচ্য অস্থির হয়ে আছে, এইটার সূচনা কিন্তু 28 ফেব্রুয়ারি 2026, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরান জুড়ে হামলা শুরু করে। এই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। জবাবে ইরানও ইসরায়েল এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালায় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যেহেতু এই প্রণালী দিয়েই বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল এবং গ্যাস পরিবহন হয়, তাই প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং বিশ্বে একটা অর্থনৈতিক সংকট দেখা যায়। আর এই সংঘাত এবং সংকট প্রায় 3 মাস ধরে চলে। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনায় বসে এবং দীর্ঘ দর কষাকষির পর 17 জুন দুই পক্ষ একটা চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়। তো সমঝোতা চুক্তিতে আসলে কি আছে? যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের সামনে পুরো 14 দফা চুক্তিটি পড়ে শোনান, কারণ চুক্তি প্রকাশ্যে না আনা নিয়ে অনেকেই সমালোচনা করছিল। তো চলেন চুক্তির মূল বিষয়গুলো একে একে দেখা যাক। প্রথম শর্তে আছে, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ইরান, লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করবে। তারা একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকে বিরত থাকবে এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে। খেয়াল করে দেখেন, মাসখানেক আগে যখন চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে ছিল এই দুইটা দেশ, তখনও কিন্তু এই লেবানন ইস্যুতেই ঝামেলা তৈরি হয়েছিল। আর এইবার এটাই প্রথম শর্তে আছে। চতুর্থ শর্তে আছে, চুক্তি সই হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নিতে শুরু করবে এবং 30 দিনের মধ্যে পুরোপুরি তুলে নেবে। মূলত মাসখানেক আগে যখন ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হচ্ছিল না, তখন রাগ করে কিন্তু ট্রাম্প এই নৌ অবরোধটা দিয়েছিল। আর ইরানও এই সময় হরমুজ প্রণালী একদম বন্ধ করে দিয়েছিল। আর এখন চুক্তি অনুযায়ী ইউএসএ তার এই অবরোধটা তুলে নেবে আর এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য পরিবেশ তৈরি করবে ইরান। পঞ্চম শর্তে আছে, ইরান বিনা মাসুলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যবস্থা করবে, তবে এইটা শুধু 60 দিনের জন্য প্রযোজ্য। এরপর হরমুজ প্রণালী কিভাবে পরিচালিত হবে সেইটা নিয়ে ইরান ওমানের সাথে আলোচনা করবে। তার মানে যুদ্ধের শুরু থেকেই ইরান হরমুজ প্রণালীর উপর যে নিয়ন্ত্রণ ধরে রাখার কথা বলে আসছিল, এখনো তারা সেই পথেই আছে। ষষ্ঠ শর্তে আছে সবচেয়ে বড় সংখ্যাটা, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদেরকে সাথে নিয়ে অন্তত $300 বিলিয়ন ব্যয় করে ইরানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করবে। তার মানে ইরান যে ক্ষতিপূরণটা চাইছিল এইটা কিন্তু অনেকটা সেই রকমই। দশম শর্তে আছে, চুক্তি সই হওয়ার পরপরই মার্কিন ট্রেজারি বিভাগ ইরানি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের রপ্তানির জন্য ছাড় দেবে, সাথে ব্যাংকিং, বীমা, পরিবহন সংক্রান্ত সব সেবাও দেবে। এইটাও কিন্তু ইরানের দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং সেটা মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিতে কিন্তু সই করে ফেলেছে। ওদিকে 11তম শর্তে আছে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ হয়ে থাকা সম্পদ এবং তহবিল ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে। আমরা জানি নিষেধাজ্ঞার ফলে ইরানের বিলিয়ন ডলার কিন্তু বিভিন্ন মার্কিন মিত্র রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের কাছে জব্দ হয়ে পড়েছিল, আর সেগুলো ছাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো বুঝতেই পারতেছেন এই সবগুলো শর্ত আসলে ইরানের পক্ষের, আর এই সব শর্ত এতদিন যুক্তরাষ্ট্র মানছিল না বলেই চুক্তি কিন্তু সই হচ্ছিল না। এবার এইগুলোতে সাইন করা হয়েছে। বিনিময়ে ইউএসএ কি শর্ত দিয়েছে? তাদের মূল শর্ত একটা জায়গাতেই। আর অষ্টম শর্তে বলা আছে সেই ব্যাপারটা, মানে
পারমাণবিক বিষয়টা। ইরান নিশ্চিত করেছে তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ IAEA এর তত্ত্বাবধানে নির্ধারিত স্থানেই ডাউন ব্লেন্ড বা নিষ্ক্রিয় করা হবে। মানে ইরানের ভেতরেই বিদেশে পাঠানো হবে না, কিন্তু এই প্রক্রিয়া ঠিক কিভাবে এবং কোন সময়ে হবে তার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, সেটা ভবিষ্যতে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। যাই হোক, পারমাণবিক অস্ত্র কার্যক্রম নিয়ে চুক্তিতে আলোচনা হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিন্তু এই চুক্তির বাইরেই রয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনার পথ খোলা নেই। তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র কেবল নিক্ষেপ করার জন্য, আলোচনার জন্য নয়। কোনো পক্ষের সাথে কোনো প্রক্রিয়াতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা করা হবে না। মানে ইরান তাদের প্রতিরক্ষার ব্যাপারে কোনো ছাড় দেয় নাই। এখন অনেকে মনে করতেছেন 2018 সালে পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের যে বেরিয়ে যাওয়া এর মূল কারণ কিন্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র বা মিসাইল কর্মসূচি। আর এবারও যেহেতু এইটা চুক্তির বাইরেই আছে, তাই এখান থেকে পরবর্তীতে আবার নতুন ঝামেলা হতে পারে। তবে ইরান যে তার বেসিক জায়গায় ছাড় দেয় নাই এইটা কিন্তু স্পষ্ট। আর বাকি শর্তগুলোর মধ্যে আছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং IAEA এর সব প্রস্তাব প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের একতরফা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা। মানে সহজে যাতে কেউ এই চুক্তি ভঙ্গ করতে না পারে সেইটা নিশ্চিত করা। আর এই পুরো প্রক্রিয়ার জন্য দুই পক্ষ 60 দিনের সময়সীমা রেখেছে। এই সময়ের মধ্যেই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা। কিন্তু চুক্তি সই হওয়ার পরপরই বোঝা যায় এটার বাস্তবায়ন মোটেও সহজ হবে না। কয়েকটা বড় বড় কারণ আছে। প্রথম বাধা, ইসরায়েল এই চুক্তির পক্ষ না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন যে তিনি চুক্তির বিস্তারিত শর্ত জানেন না। তিনি বলেন এই সমঝোতা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিদ্ধান্তে হয়েছে, আর ইসরায়েল তাদের নিজস্ব নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা সিদ্ধান্ত নিক, ইসরায়েল নিজের মতো করেই চলবে। এখন মধ্যপ্রাচ্যের মূল সংকট যেহেতু তৈরি করে ইসরায়েল, আর এই ইসরায়েলে যেহেতু এই চুক্তি মানছে না, তাহলে এইটার বাস্তবায়ন যে কঠিন হয়ে যাবে এইটা কিন্তু বোঝাই যায়। দ্বিতীয় বাধা, লেবানন নিয়ে দুই পক্ষের সম্পূর্ণ বিপরীত অবস্থান। চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা স্পষ্টভাবে লেখা থাকলেও নেতানিয়াহু আগে থেকেই বলে রেখেছিলেন যে হিজবুল্লাহ যে কৌশলগত এলাকাগুলো ব্যবহার করত সেগুলোর নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে এবং সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীকে অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না। এই বক্তব্য কার্যত লেবানন থেকে সেনা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি না দেওয়া সেটারই ইঙ্গিত। এবং এর প্রমাণ মেলে চুক্তি সইয়ের মাত্র 2 দিন পরেই শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এতে 18 জন নিহত হন। আর পাল্টা আক্রমণে দক্ষিণ লেবাননে ইসরায়েলের 4 জন সেনাও নিহত হয়। আর চুক্তি স্বাক্ষরের পর এটাই ইসরায়েলি বাহিনীর প্রথম প্রাণহানি। তার মানে সংঘাত কিন্তু আলটিমেটলি থামে নাই। তৃতীয় বাধা, সবচেয়ে কঠিন বিষয়গুলো ভবিষ্যতের জন্য ফেলে রাখা হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো হলি ডাগলাস বলেন, হরমুজ প্রণালীর মতো বিষয় যা ঐতিহাসিকভাবে খোলা ছিল সেটা কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব ছিল। তিনি আরো বলছেন, সমঝোতার সবচেয়ে কঠিন বিষয়, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির সুনির্দিষ্ট সীমা নির্ধারণ না করা, সেটা ভবিষ্যতের আলোচনার জন্য ফেলে রাখা হয়েছে। এই চুক্তি বাস্তবায়নের চতুর্থ বাধা, চুক্তি বাস্তবায়নের পরের ধাপেই হোঁচট খাওয়া। যেমন চুক্তি সইয়ের পরের ধাপ হিসেবে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং পাকিস্তানের কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে মূলত চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে। কিন্তু সেই বৈঠকটা স্থগিত করা হয়েছে। আবার নতুন কোনো তারিখ এখনো জানানোই হয় না। এখন আমেরিকা হয়তো ভাবতেছে যে সই তো করে ফেলছি, হয়তো বা এটা করা ঠিক হয় নাই, কারণ এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমরাই হেরে গেছি, তাই সই করে ফেলেছি, এবার বাস্তবায়নটা আটকে দাও। পঞ্চম বাধা, ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিফাব স্পষ্ট করে বলেছেন, চুক্তির লঙ্ঘন বা অতিরিক্ত দাবি তোলা হলে তেহরান চূড়ান্ত জবাব দেবে। তিনি লিখেছেন, যুদ্ধের সময় তারা একবার চপেটাঘাত খেয়েছে, যদি আবার সেই পথে হাঁটতে চায় তাহলে আরো কঠোর চপেটাঘাত পাবে। মানে যা যা চুক্তিতে আছে এখান থেকে ইরান বেরিয়ে আসবে না বা নতুন আর কিছু এখানে ছাড়ও দেবে না তারা। এবং এই অ্যাটিটিউডটা আমেরিকা মানবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, অনেক জল্পনা কল্পনার পরে শেষ পর্যন্ত যেহেতু চুক্তি হয়েছে, তাহলে এই চুক্তি থেকে আসলে কে বেশি লাভবান হচ্ছে এইটা একটু আমাদের দেখা দরকার। তো অনেক বিশ্লেষক কিন্তু এইটা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তবে সবকিছু অ্যানালাইসিস করে দেখা যায় ইরানের লাভের পক্ষের যুক্তিটাই হয়তোবা বেশি জোরালো। কারণ
চুক্তি কার্যকর থাকলে ইরান পাচ্ছে যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলকরণ, তেল রপ্তানি পুনরায় শুরু হওয়া এবং পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণ অর্থায়নের সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চূড়ান্ত পারমাণবিক চুক্তি হওয়ার আগেই ইরানকে আবার তেল রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। দীর্ঘদিন অর্থনৈতিক সংকটে থাকা একটা দেশের জন্য এইটা একটা বিশাল লাইফলাইন। সাথে দেশটির রাজনৈতিক ব্যবস্থাও কার্যত আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। 1979 সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টের সাথে আনুষ্ঠানিক চুক্তি করছেন। এইটা কিন্তু ইরানের জন্য একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল লক্ষ্যগুলো ছিল ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার পতন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং আঞ্চলিক প্রভাব কমানো। এর একটাও কিন্তু পুরোপুরি অর্জিত হয় নাই। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত গোষ্ঠীগুলো নিয়ে চুক্তিতে কোনো উল্লেখ নাই। ইরান আগেই স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে কোনো আলোচনা হবে না। সো ইরান এই দিক থেকে বেশি লাভবান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষের যুক্তিও আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় জয় বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানিরা যদি তাদের পারমাণবিক কর্মসূচি আর কখনো পুনর্নির্মাণ না করার প্রতিশ্রুতি বজায় রাখে তবে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে। কিন্তু তেহরান যদি এই প্রতিশ্রুতি লঙ্ঘন করে তবে তাদের এমনভাবে কোণঠাসা করা হবে যে তারা আর কখনোই এই সক্ষমতা ফিরে পাবে না। তিনি এইটাকে যুক্তরাষ্ট্রের জন্য উইন উইন পরিস্থিতি বলছেন। মানে যুক্তরাষ্ট্র বুঝাতে চাইছে যে তাদের মূল দাবি ছিল ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করা, আর এই চুক্তির মাধ্যমে যেহেতু সেটা হচ্ছে তাই যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হচ্ছে। কিন্তু এর বিনিময়ে যে কত কিছু ছাড় দিতে হলো সেইটাকে তারা সামনে আনছে না। ট্রাম্প নিজেও যুদ্ধে যা অর্জিত হয়েছে তাকে সম্পূর্ণ এবং পুরোপুরি বিজয়ী বলে দাবি করেছেন। তার যুক্তি হলো আরো কয়েক সপ্তাহ বোমা হামলা চালিয়ে হয়তো আরো কিছু আদায় করা যেত, কিন্তু তাদের হরমুজ প্রণালী কখনোই খুলতো না। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধে 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহৃত হয়েছে। আর্থিকভাবে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানকে যেভাবে তারা হারাতে চেয়েছিল সেইভাবে তো হারাতে পারেনি, বরং নিজেরাই একটা ট্র্যাপে আটকে যাচ্ছিল। এই কারণে ট্রাম্প নিজ দলের মধ্যেও কিন্তু সমালোচনার মুখে পড়ে গেছেন। আর ইরান যুদ্ধ শেষ হওয়ার পরেও তাদের হামলা চালানোর সক্ষমতা পুরোপুরি ধরে রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যেটা ট্রাম্প প্রশাসনের প্রকৃত অর্জন নিয়ে প্রশ্ন তুলছে। তার মানে আশা করি বুঝতে পারলেন যে কে বেশি লাভবান হয়েছে। তো শেষ কথা হচ্ছে চুক্তির 14টা দফা আসলে কাগজে স্পষ্ট, কিন্তু বাস্তবায়নের পথে প্রতিটা পদক্ষেপে কিন্তু বাধা দেখা যাচ্ছে। ইসরায়েল এই চুক্তির পক্ষ না হয়েও সবচেয়ে বড় প্রভাবক হয়ে আছে। লেবাননের রক্তপাত থামছে না, সুইজারল্যান্ডের আলোচনাও স্থগিত হয়ে গেছে, আর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা চুক্তি লঙ্ঘিত হলে ছাড় দেবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো অমীমাংসিত, পারমাণবিক কর্মসূচির চূড়ান্ত সীমা কি হবে সেইটা এখনো ঠিক হয় নাই। এই প্রশ্নের সমাধানের উপরে নির্ভর করছে এই চুক্তি আদৌ স্থায়ী শান্তি বয়ে আনবে নাকি শুধু সমস্যাটাকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবে।